পাহাড়চূড়ায় স্রোতোষিনী, সাবিহা ঐশী। পর্ব 6। ড্রাইভিং সিটে ক্যাপ্টেন আরহাম তাওসিফ। তার সুদৃঢ় হাত স্টিয়ারিং হুইলে দক্ষতার সাথে ঘুরে ফিরছে। গায়ে ডার্ক গ্রে জ্যাকেট জড়ানো, ফর্সা কপালটায় ছোট করে ছাটা চুলগুলো মৃদু নড়ছে। চওড়া কাঁধ বেশ অবলীলায় সিটে এলিয়ে দেওয়া। তীক্ষ্ণ গভীর দৃষ্টির চোখজোড়া সামনে নিবন্ধ। তুলনামূলক অধিক বেগে স্পিডোমিটারের কাঁটা কাঁপছে। নওরিন একঝলক সেদিকে তাকাতে গিয়ে অনুভব করল তার মাথা ঝিমঝিম করছে। কি অদ্ভুত অনুভূতিরা হৃদয়ে দলামোচা পাকিয়ে বেরিয়ে আসতে চায়। জানান দিতে চায় সুপুরুষটির প্রতি অজস্র আবেগের সরব অস্তিত্ব। গম্ভীর মুখশ্রীর আড়ালে হঠাৎ ডেকে ওঠা প্রগাঢ় স্বরে তার উথালপাতাল হৃদয় নিমিলিত হয়ে পড়ে। সে খুব করে জানে তার ইচ্ছাতে সে তার অনুভূতির পূর্ণতা দিতে বিন্দুমাত্র কালক্ষেপণ করবে না। তার সম্মতির অপেক্ষায় সে খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যায় অস্বস্তিকর মুহূর্তগুলো, যেগুলো কিনা তাদের উভয়ের জন্য মধুময় স্বপ্নিকতায় ঘেরা হতে পারে। তবে সর্বদা রুটিনমাফিক জীবন মেনে চলা কঠিন পেশাদারিত্বের আড়ালে ক্যাপ্টেনও হয়তো তার ওপর সেই একচ্ছত্র অধিকার বোধ খুব সন্তর্পণে বুঝিয়ে দিয়ে যায়। এলোমেলো স্পর্শ, সুগভীর চাহনি কিংবা তার হুটহাট সম্বোধন পাল্টিয়ে করা মৃদু শাসন, এসবের ঊর্ধ্বে হঠাৎ হঠাৎ তার প্রতি করা শীতল আচরণের কারণও নওরিন বেশ উপলব্ধি করতে পেরেছে। সামনে আসন্ন সুদূর ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করার ব্যাপারে সে কিছুটা উদাসীন হয়ে পড়লেও নৌক্যাপ্টেনের সজাগ দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপের প্রতি সেই নিগুড়তা বুঝে বড় করে শ্বাস ফেলে নওরিন। আদৌ কি সে এই কারণকে অজুহাত করে নিষ্পৃহ থাকবে, নাকি তার অনুভূতির সরব জবাব দিয়ে বসবে কে জানে। আরহাম বাহুতে মৃদু স্পর্শ পেয়ে সামনে নিবন্ধ রাখা চোখজোড়া পাশে ফেরায়। পাশে বসা তরুণীটির মধ্যে কোনো রূপ অসঙ্গতি খুঁজে পায় না। দৃষ্টি পুনরায় ফ্রন্ট মিররে ঘোরায়। নওরিন তার জবাব না পেয়ে তার বাহুতে হাত রাখা অবস্থায় সিটে মাথাটা আলতো এলিয়ে দেয়। কিছুক্ষণ নীরবতা লক্ষ্য করে সে হাতটি সরিয়ে নিয়ে আসতেই অনুভব করে শক্তপোক্ত হাতের দৃঢ়চাপ। মুখ তুলে সেদিকে তাকিয়ে সে আবিষ্কার করে আরহামের দৃষ্টি সামনেই নিবন্ধ রাখা। এক হাত স্টিয়ারিংয়ে থাকাবস্থায় অন্য হাতে নওরিনের হাত চেপে ধরে আছে। এনিথিং রং? নওরিন ক্রমাগত মাথা নাড়িয়ে না সূচক অর্থ করে। আরহামের চোখ সামনে থাকায় তা দৃষ্টিগোচর হয় না। পুনরায় নওরিনের দিকে ফিরে তাকায় আরহাম। অনেক পথ বাকি, টায়ার্ড হয়ে পড়েছ? না না। জবাবের অপেক্ষা না করে নওরিন ঠোঁট গোল করে পুনরায় শুধায়। আম্মা বারবার সাবধান করে দিয়েছেন, তবুও হাই স্পিডে ড্রাইভিং করছেন। আরহাম তার দিকে না তাকিয়েই জবাব দেয়, ভয় করছে? এতটাও ভীতু নই। আরহাম তার হাতের ওপর চেপে ধরা হাতটা সরিয়ে স্টিয়ারিং হুইল দৃঢ়ভাবে করায়ত্ত করল। নওরিন দেখল তাদের কার অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে আশপাশের গাড়িগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে আরহামের নির্বিকার মুখাবয়ব দেখে সে কিছুক্ষণ থম মেরে থাকে। পরক্ষণেই চাপা স্বরে চিৎকার করে ওঠে নওরিন, স্টপ ইট ক্যাপ্টেন, কি করছেন আপনি? আরহাম তার চিৎকার শুনে শান্ত দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে গাড়ির গতি শিথিল করে আনল। বেশ সময় নিয়ে জবাব দিল, তোমার ভীতু চেহারা বেশ লোভনীয়, অ্যাট দ্য মোমেন্ট ইটস ভেরি পেইনফুল ফর মি। নওরিন চোখ গোল গোল করে আরহামের বলা কথা শুনল। সেদিকে তাকিয়ে মুখটা কিঞ্চিত হা করে ভ্রু কুঁচকে থাকল সে। তার কথার ভাবার্থ বোধগম্য হতেই দমে গেল নওরিন। তড়িৎ গতিতে সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে জানালার কাচ গলিয়ে বাইরের দিকে মনোযোগ দিল সে। সর্বদা গম্ভীরতার আস্তরণে ঢাকা তীক্ষ্ণ ফলার মতো ব্যক্তিত্বসম্পন্ন এই যুবকটির বেফাঁস কথায় মাঝে মাঝে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। ইলোরা পা দুটো থামল তার বাসার গেইটের সামনে। সন্ধ্যা রাত। তাদের বাসার চারপাশ আলোকিত, যেখানে রাত দিনের তফাৎ খুব গভীরভাবে অনুভব করা বেশ কষ্টসাধ্য। আশপাশের সিকিউরিটি খুব জোরালো হয়ে এসেছে। দারোয়ান তার উপস্থিতি লক্ষ্য করে গেইট খুলে দিতে উদ্যত হতেই ইলোরা পা জোড়া শিথিল করল। গেইটের পশ্চিম পাশে পার্কিং লট দিয়ে যে রাস্তা চলে গেছে সেদিকে ঘুরে তাকালো। সে অবলোকন করল সাদা রঙের কারটি, ঠিক সে সময় তার দৃষ্টি সীমার বাইরে চলে গেল। হঠাৎ করে ইলোরার চোখ ঝাপসা হয়ে আসে। বড় বড় শ্বাস ফেলে দৌড়ে গেইটের ভেতরে প্রবেশ করে সে। দারোয়ান নকিব মিয়া তার এরকম দৌড়ানোতে খানিকটা বিচলিত হয়ে তাকায়। পেছনে থেকেই প্রশ্ন ছড়ে, মামুনি সাবধানে পড়ে যাইবা। তার কণ্ঠস্বরে ঘুরে ফিরে তার দিকেই প্রতিধ্বনিত হয়ে আসে। ইলোরা সেসব উপেক্ষা করে ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে বাবার কক্ষ অতিক্রম করতেই খানিক থামে সে। উৎসুক হয়ে ভেতরে উকি দেয়। অ্যাডমিরাল মোস্তফা কামাল যেন সে অপেক্ষায় ছিলেন। মেয়ের সরব উপস্থিতি লক্ষ্য করে স্মিত হাসে। ইজি চেয়ারে গা এলিয়ে দেয়া তার দিকে এগিয়ে যেতেই মোস্তফা কামাল মেয়ের উদ্দেশ্য ডেকে ওঠেন। ঘোরাফেরা কেমন হলো মা? দ্রুতই এসে পড়েছ? ইলোরা বাবার এমন নিশ্চিন্ততায় যারপরনাই অবাক হয়। হতভম্বতা কাটিয়ে পাল্টা জিজ্ঞেস করে, পাপা জানতে তুমি?
মোস্তফা কামাল হাতের ফাইলগুলো থেকে চোখ সরিয়ে মেয়ের মুখ পানে মনোনিবেশ করেন। তার মুখে হাসির রেখা। তোমার পাপা এত উদাসীন তোমার প্রতি বলে মনে করো? ইনান চলে গেছে? ভেতরে আসতে বলনি? এত বেখেয়ালি হচ্ছ ইলোরা? ইলোরা মুখ বুজে মোস্তফা কামালের কথাগুলো গলাধকরণ করে। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাবার প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন করতে ইচ্ছে হয় না তার। মোস্তফা কামাল মেয়ের নীরবতা লক্ষ্য করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলেন। ইলোরা বাধ্য মেয়ের মতো উঠে নিজের রুমে চলে যায়। তার মাথায় নানা এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কোনোভাবেই নিজেকে ধাতস্থ করতে পারছে না। এমন আকস্মাত অনুভূতির সম্মুখীন হয়ে বড্ড অসহায় অনুভূত হয় তার নিজের কাছে। সশব্দে দরজা লাগিয়ে ওয়াশরুমে ছুটে গিয়ে মুখে বারকয়েক পানির ঝাপটা দেয়। আয়নার প্রতিচ্ছবিতে মুখাবয়ব দেখে কিঞ্চিত ঢোক গিলে ইলোরা। কেন তার অস্থির লাগছে। শ্লথ গতিতে বেডে গিয়ে বালিশে মুখ গুজে দেয় সে। বুকের ক্রমাগত ধুকপুক কমেনি এখনো। ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত ওয়েস্টার্ন জীবনে বাস্তবিক অর্থে সে এই অস্থিরতার সম্মুখীন হয়নি। না কুচু সুদর্শন ক্যাপ্টেন, যার কাছে প্রতিনিয়ত জীবনের ছোট ছোট আশাগুলো একের পর এক ভঙ্গ হয়ে এসেছে, তার প্রতি অসীম ভালোবাসা অনুভব করেছে ইলোরা, কিন্তু সে কখনোই তাকে এমন অস্থির অদ্ভুত অনুভূতিতে ফেলতে পারেনি। তার বিশালতায় ইলোরা বারবার ডুবে গিয়েছে। বারবার হারিয়ে গিয়েছে সেই সুগভীর অতল চাহনির প্রখরতায়, কিন্তু সে কি কোনোভাবে তার প্রতি করুণা করেও তাকিয়েছে? চেষ্টা করেছে তার হৃদয়ের ভাষা পড়ার? সেই উপেক্ষায় ইলোরা স্তব্ধ হয়েছে, অনিশ্চয়তায় স্থবির হয়ে পড়েছে, কিন্তু হৃদয়ে অভ্যন্তরে কখনোই এই অস্থিরতার ঢেউ সৃষ্টি হয়নি। সে কি তবে এই সমস্ত আকুলতা অস্থিরতার দায়ভার সেই ঘাড়ত্তারা একরোখা বাজে ছেলেটিকে দেবে? যেই ছেলেটির মুখনিসৃত বাক্যে তার গায়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে, যাকে বিন্দুমাত্র সহ্য করতে না পেরে তার প্রতি অজস্র আঘাত হেনেছে। যেই ছেলেটি কিনা সকলের ঊর্ধ্বে ইলোরা আনার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়েছে, সেই ছেলেটিই কি তার হৃদয় তোলপাড় জাগানোর একমাত্র দাগী আসামি? দু হাতে মাথা চেপে ধরে উঠে বসে ইলোরা। আর কিছু ভাবতে পারে না সে। এই অসহ্য যন্ত্রণার শেষ কোথায়? চোখের সামনে ভেসে ওঠে গোধূলি বেলায় গোল হয়ে বসা আসরের মাঝ থেকে সেই বাঁকা দৃষ্টির যুবকের আলতো মোলায়েম আকুতিমাখা মুখশ্রী, যার সুরের পুরোটা জুড়ে তার চোখ আবদ্ধ ছিল তার দৃষ্টি জোড়ায়। এক মুহূর্তের জন্য তার মনে হয় সেই ছেলেটির সমস্ত আকুলতা ব্যাকুলতা শুধুমাত্র তাকে ঘিরে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ পড়ে থাকে ইলোরা। হাতের পাশে অবলীলায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয়। স্তিমিত হয়ে আসা হাতে কললিস্ট ঘেটে স্পাম ফোল্ডার থেকে নির্দিষ্ট নম্বরটি বের করে একবার চোখ বুলায়। কাপা কাপা হাতে গভীর আচ্ছন্নতায় ইলোরা ডায়াল করে বসে নম্বরটিতে। আউটগোয়িং কলের শব্দে তার বুকের টিপটিপ শব্দও দ্রুত থেকে দ্রুততর হয়। শ্বাসরুদ্ধকর অবস্থায় করা কলটি শেষ পর্যন্ত বেজে গেল। ওপাশ থেকে কোনো রূপ সারা শব্দ পাওয়া গেল না। ইলোরা অস্থির চিত্তে আবারও ডায়াল করে বসল নম্বরটিতে। শ্বাস আটকে রেখে শেষ পর্যন্ত সে কানের কাছ থেকে ফোন নামিয়ে ফেলল। একবার দুবার না, বেশ কয়েকবার ট্রাই করার পরে ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ইলোরার দু চোখ ছাপিয়ে অশ্রু নেমে এলো। বাকরুদ্ধ হয়ে সে কিছুক্ষণ সেভাবেই পড়ে থাকল। ব্যাপারটি ঠিক বুঝে উঠতে পারছে না সে। এলোমেলো পা ফেলে উঠে দাঁড়ালো। দ্রুত বাইরে বেরিয়ে আসতেই মুখোমুখি হলো মোস্তফা কামালের। অ্যাডমিরাল মোস্তফা কামাল মেয়ের উস্কো খুস্কো অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পূর্বেও মেয়েকে স্বাভাবিক অবস্থায় দেখেছেন তিনি। তার হঠাৎ এমন আচরণে ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন। কি হয়েছে তোমার ইলোরা? বাইরে থেকে ফিরে ড্রেস চেঞ্জ করনি পর্যন্ত তুমি হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? ইলোরা পরপর বাবার প্রশ্নে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে সম্বিত ফিরে পেয়ে এগিয়ে যায় সামনের দিকে। পাপা, আমি স্থির হতে পারছি না, আমি এখন বাইরে যেতে চাইলে কি তুমি আটকাবে আমায়? মোস্তফা কামাল মেয়ের অদ্ভুত আচরণে বেশ চঞ্চল হয়ে পড়েন। দ্রুত মেয়ের কাছে এগোলেন। মাথায় হাত রেখে বলে উঠলেন, এই অবস্থায় কোথায় যাবে মা? হোয়াটস রং উইথ ইউ? ইলোরা জবাব দেয় না। দুহাতে মুখ ঢেকে উঠে ত্রস্ত পায়ে বেরিয়ে যায়। মোস্তফা কামাল প্রবল উৎকণ্ঠায় ভাষা হারিয়ে ফেলেন। পাল্টা প্রশ্ন করার সুযোগ তিনি পান না। পেছনে থেকে মেয়েকে বারকয়েক ডাকেন। মনের মধ্যে নানা চিন্তা কিলবিল করে ওঠে। পাশে রাখা ফোন কানের কাছে তুলে ব্যক্তিগত পরিচারিকাকে ফোন করেন তিনি। দ্রুত কণ্ঠে ইলোরার দিকে নজর রাখতে বললেন, তবুও মেয়ের বিমর্ষ চেহারা মানসপট থেকে সরে না। প্রবল দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। অস্থির দৃষ্টি জোড়া সামনে নিবন্ধ। অসাড় হয়ে আসা হাত যেন চলতে চায় না। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নৌবাহিনীর অ্যাডমিরালদের ব্যক্তিগত বাসভবন এলাকায় তার গাড়িটি প্রবেশ করে। এদিক ওদিক বারকয়েক তাকিয়ে থামে সে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সাদা ধবধবে ফ্ল্যাটটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে। সামনে অগ্রসর হতেই একজন সিকিউরিটি গার্ড এসে দাঁড়ায় তার সামনে।
যান্ত্রিক মুখ নাড়িয়ে বেশ কিছু বলতে দেখা যায় তাকে। ইলোরার কানে তা বিন্দুমাত্র প্রবেশ করে না। সরু চোখে সামনে চলতে উদ্যত হতেই গার্ডটি থামায় তাকে। তার মুখ কঠিন হয়ে এসেছে। অ্যাডমিরাল স্যার বাসায় নেই, আপনি ভেতরে প্রবেশ করার নির্ভরযোগ্য কোনো কারণ অথবা প্রমাণ দেখাতে পারেননি ম্যাডাম, সরি। ইলোরার বোধগম্য হয় তার কাছে এই মুহূর্তে কোনো পাসকি নেই। বড্ড অসহায় লাগে নিজের কাছে। গার্ডের স্পষ্ট জবাবে কিছুটা আড়ষ্টতায় ছেয়ে যায় তার মুখ। মানসপটে ভেসে ওঠে অতি পরিচিত অসহ্যকর প্রতিচ্ছবি। ফিরে যাবে সে? তাহলে হন্তদন্ত হয়ে এত দূর কেন সে ছুটে আসলো? জবাব খুঁজতে গিয়ে সামনে বিতৃষ্ণা নিয়ে দাঁড়ানো গার্ডটির উদ্দেশ্য সে বলে ওঠে, আমি এই বাড়ির হবু বউ, ভেতরে যাব আমি রাইট নাও। আর কিছু জানতে চান? অনুজ্জ্বল আলোয় গার্ডটির মুখের অবস্থা ঠিক বোঝা গেল না। সম্ভবত সে জবাবটি হজম করতে পারছে না। ইলোরার দিকে একবার আপাদমস্তক তাকিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে কানের কাছে নিল। ওপাশ থেকে শব্দ ভেসে আসতেই তড়িঘড়ি করে কিছুক্ষণ গদগদ স্যার স্যার বলে গেল সে। তারপর ইলোরার দিকে একবার তাকিয়ে ওপাশে ঘুরে কণ্ঠস্বর পরিবর্তন করে চাপা স্বরে বেশ কিছু বলতে শুরু করল। পাশে দাঁড়িয়ে থাকা ইলোরা তার কথার কিছু অংশ শুনতে পেল। স্যার, কিছুক্ষণ ধরে একটা মেয়ে গেইটের বাইরে দাঁড়িয়ে আছে, বলছে আপনার ফিয়ন্সে সে। ওপাশ থেকে পুরুষালী বিকট স্বর ভেসে আসলো। ওয়াট? গাড়িটা সশব্দে ব্রেক কষে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে পড়ে আবার স্থির হয়ে পড়ল নওরিন। আরহাম তার দিকে তাকিয়ে পরপর বলে উঠল, বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছ, বের হও, ফ্রেশ লাগবে। নওরিন ঝিম ধরে আসা চোখ মেলে উঠতে উদ্যত হতেই আবার সিটেই বসে পড়ে। অসচেতনতায় সিটবেল বাধা লক্ষ্য করেনি সে। জিহ্বায় আলতো কামড় দিয়ে চোখ বুজে ফেলে সে কি লজ্জাজনক পরিস্থিতি। আরহাম গাড়ির দরজা খুলে তার দিকে তাকায়। বোকা বোকা মুখশ্রী পরক করে এগিয়ে ঝুঁকে পড়ে তার দিকে। তার সিটবেল্টটা একটানে খুলে সামনে হাত বাড়িয়ে দেয়। নওরিন পিটপিট করে আরহামের শান্ত মুখাবয়বে তাকায়। কালক্ষেপণ না করে তার বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখে। আরহাম তাকে নিয়ে বের হয়ে গাড়ির ডোর লক করে দেয়। নওরিন গাড়ি থেকে নেমে গা ঝেড়ে আশপাশে তাকায়। মুহূর্তেই শান্ত নির্মল হাওয়া গায়ে এসে লাগে। তারা গাড়িটা যেখানে পার্ক করল তার বিপরীত পাশে 2 কদম দূরেই মাঝারি আকারের একটা টং দাঁড়িয়ে। জনসমাগম নেই বললেই চলে। সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ। আশেপাশে উঁচু উঁচু ঢিবি। অদূরে দেখা যায় বেশ ঘন ঘন জনবসতি। আরহাম নওরিনের হাত ধরে রাখা অবস্থায় পা চালায় সামনে। অন্য হাতে সে এলাকাটির ম্যাপ বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। নওরিন সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে চিকন হাতটি শক্তপোক্ত বাঁধন থেকে আলাদা করার চেষ্টা করে। আরহাম তার অস্থিরতা অবলোকন করে ঠান্ডা দৃষ্টি মেলে তাকায়। এত ছুটোছুটি কেন? নওরিন থম মেরে থাকে কিছুক্ষণ। পরক্ষণেই আবার শুধায়, ওই যে কিছু মানুষ কিভাবে তাকিয়ে আছে এদিকে। তো? নওরিন গম্ভীর মুখাবয়ব পর্যবেক্ষণ করে, কথা বাড়ায় না, চুপচাপ সামনে তার সাথে অগ্রসর হয়। তারা হাঁটতে হাঁটতে টঙের দোকানটির কাছে এসে থামে। আরহাম জিপিএস ট্র্যাকারটি থেকে চোখ সরিয়ে নওরিনের পানে চেয়ে শুধায়, চা পছন্দ করো? খুব বেশি। তড়িৎ কণ্ঠে জবাব পেয়ে আরহাম নিঃশব্দে হাসে। তারা চায়ের দোকানটির নিকটবর্তী হয়। এক ঝলক দেখেই আন্দাজ করা যায় দোকানটি বেশ পুরনো। আধভাঙা পুরনো রংচটা টিন ফ্যাকাশে হয়ে এসেছে। দুপাশে রাখা বেঞ্চিটা অবশ্য বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। দোকানের মালিকের পরনে গ্রামাঞ্চলের সাধারণ ফতুয়া। বাইরে মানুষের পদধ্বনি পেয়ে প্রবীণ লোকটি মাথা তুলে তাকায় তাদের দিকে। গেও উচ্চারণে বেশ বিনয়ের সাথেই তাদের বসার অনুরোধ করল সে। কাঁধের গামছাটা নাড়িয়ে টুংটাং শব্দে চায়ের কাপ এগিয়ে নিয়ে একপাশে বসানো চুলার দিকে গেল সে। তারা দুজনে বেঞ্চটাতে বসল। নওরিন বেশ উৎসুক দৃষ্টিতে লোকটির কর্মকাণ্ড পরখ করছে। পাশের 10-11 বছরের ছেলেটির পানে চেয়ে হাত ছাড়ল সে। বাদুইল্লা স্যারদের পানি এগিয়ে দিয়ে আয় জলদি। হাফ প্যান্ট পরুয়া তামাটে রঙের ছেলেটি যেন এই ডাকের অপেক্ষায় ছিল। দ্রুতগতিতে সে দোকানের ভেতর থেকে বেরিয়ে তাদের উদ্দেশ্যে এগিয়ে এলো। তার হাতের উঁচু গামলাটিতে স্বচ্ছ পানি। মাথা নিচু করে বেঞ্চের পাশে রাখল। হাতমুখ ধুইয়া লন স্যার। এক্কেরে ফেরেশ নদীর পানি। নওরিন একের পর এক বুলি শুনে সাগ্রহে তাকায় ছেলেটির দিকে। নওরিন আরহামের কথা শুনেও অপর পাশের ছেলেটির উদ্দেশ্য জিজ্ঞেস করল, নাম কি তোমার? ছেলেটি বোধ হয় একটু থতমত খেয়ে উঠল। সম্ভবত সে ক্রেতাদের কাছ থেকে এমন প্রশ্ন পেয়ে অভ্যস্ত নয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর অন্যদিকে তাকিয়ে সে জবাব দিল, বাদল। নওরিন ছেলেটির মায়ামাখা মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রুক্ষ গাল দুটো টেনে দিল। বাদল, এখানেই থাকো তুমি? ছেলেটি মাথা নাড়ায়। আরহাম হাতের ঘড়ি খুলে রেখে গামলা থেকে পানি নিয়ে হাতমুখে ঝাপটা দেয়। পাশে নওরিন ছেলেটির উদ্দেশ্য আবার জিজ্ঞেস করে, তোমাদের বাসায় নিয়ে যাবে আমাকে? ছেলেটি যেন এবার চোখমুখ উজ্জ্বল করে তাকায় তার দিকে।
নওরিন তার আলাপে কিঞ্চিত আগ্রহ পর্যবেক্ষণ করে উৎফুল্ল হয়ে ওঠে। আপনারা যাইবেন আমাগো বাড়িতো? নওরিন হেসে ঠিক তার মতোই মাথা নাড়ায়। আরহাম পকেট থেকে টিস্যু বের করে হাত মুছে নিয়ে তাদের দুজনের উচ্ছ্বসিত খোশগল্পের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নওরিনের উজ্জ্বল হাসিমাখা মুখশ্রী পরক করে ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ ফুটে ওঠে। একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে নেয় সে। এমন সময় দোকানের ভেতর থেকে মালিকের কর্কশ কণ্ঠস্বর শুনে ছেলেটি তড়িঘড়ি করে উঠে দৌড়ায় সেদিকে। কিছুক্ষণ পরেই হাতের ট্রেতে ধোয়া ওঠা গরম চা নিয়ে ফিরে আসে। বেঞ্চের সামনের ছোট টেবিলটায় রেখে সেভাবেই দৌড়ে ছুটে যায় ছেলেটি। আরহাম গরম চায়ের কাপ হাতে তুলে নেয়। নওরিন সেদিকে খেয়াল করে তার জন্য বরাদ্দকৃত কাপটিও তুলে নেয়। ক্রমাগত ধোয়া উঠা কাপে ঠোঁট গোল করে ফু দিতে থাকে। আরহাম নিভৃতে তার বাচ্চাদের মতো ফু দেওয়ার ধরন দেখে। নওরিন তার দৃষ্টি বুঝতে পেরে পাশে তাকায়। চোখাচোখি হয় দুজনের। নওরিন দৃষ্টি নামিয়ে ঠোঁট চেপে চায় চুমুক দেয়। কিছুক্ষণ নীরবতার পর পাশে পুনরায় তাকাতেই আরহামের দৃষ্টির সম্মুখীন হয় সে। মৃদু ঢোক গিলে নেয়। শুনেন। আরহাম খানিক চমকেই ওঠে সম্বোধনে। সচরাচর নওরিনের সম্বোধনে অভ্যস্ত নয় আরহাম। চিকন বাচ্চা কণ্ঠের আদুরে সম্বোধন হৃদয়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। কথা বলার ধরন চাহনিতে কিছুটা ভারত্ব অনুভব করে উৎসুক হয়ে ওঠে সে। তার পানে দৃষ্টি রেখেই জবাব দেয়, শুনছি ম্যাডাম। নওরিন তার সম্বোধনে যেন আরেকবার ঘায়েল হয়। মিহি স্বরে শুধায়, আবারও চলে যাবেন আপনি? প্রশ্ন না অভিযোগ বোধগম্য হল না আরহামের। চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে বেশ সময় নিয়ে সে প্রত্যুত্তর করল, যেতে দেবে না? নওরিন তার জবাবে চুপ করে থাকে। সে জানে আরহামের তীক্ষ্ণ ধারালো মেজাজ শিথিলতায় ছেয়ে গেছে। গম্ভীর মুখাবয়ব বেশ উৎসুক হয়ে তার জবাবের অপেক্ষা করছে। নওরিন তাকে উপেক্ষা করে অদূরে সবুজে ঘেরা ছোট ছোট বাড়িগুলোর দিকে দৃষ্টি মেলে তাকায়। সান্ধ্য আলোকচ্ছটায় আশপাশ মনে হচ্ছে কোনো পটে আঁকা ছবি, যেখানে তুলির আঁচড় সুপরিমিতভাবে দাগ কেটে গেছে। ঝোপঝাড় থেকে শ্যামার নরম স্বর কানে বাজছে। নওরিন পুনরায় দৃষ্টি ফেরত এনে পাশের নির্বিকার পুরুষটির পানে তাকায়। তার কণ্ঠ কিছুটা স্পষ্ট অনুযোগের মতো শোনায়, ফিরবেন না আপনি? ফিরলাম না। আরহামের প্রত্যুত্তরে নওরিন ধাতস্থ হয়ে পুনরায় শুধায়, এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যাই আমরা? গাড়ির অসম ধাক্কায় অবচেতন মনের ভাবনাগুলোর সুতো ছিঁড়ে যায়। টঙের দোকানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারা ফিরেছে। নওরিন আসার সময় হ্যান্ডব্যাগ থেকে বাদল নামের ছেলেটির হাতে বেশ কিছু চিপস চকলেটের বক্স ধরিয়ে দিয়ে এসেছে। ছেলেটি প্রথমে ভয় পেয়ে পিছিয়ে গেলেও পরবর্তীতে অনেক করে বুঝিয়ে সে তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলো তাকে দেওয়া হচ্ছে কোনো বিনিময়ের মাধ্যমে নয়। নওরিনের মনে পড়ে চায়ের দোকানের সেই প্রবীণ লোকটি মাথা নিচু করে তাদের প্রতি বেশ বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছে চলে আসার সময়। বারবার করে গ্রাম্য উচ্চারণে আবার সেখানে আসার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আরহাম সেদিকে খেয়াল করে নওরিনের হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে জবাব দিয়েছে, পরেরবার নিশ্চয়ই তারা এখানে আসবে। নওরিনের মাথা এলোমেলো ভাবে সিটে এলিয়ে দেওয়া। একটানা জার্নিতে কেমন মিয়ে গেছে সে। আরহাম একনজর সেদিকে তাকিয়ে তার কপালে হাত রাখে। পরপর গাড়ির হর্ন শুনে চোখ মেলে তাকানোর চেষ্টা করে সে। আরহাম সামনেই ঝুঁকে আছে। উঠে পড়ো, এসে গেছি তো। নওরিন উঠে দাঁড়ায়। ঘুমোঘুম চোখ বার কয়েক পিটপিট করে আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল একটা বেটে মতো লোক কিছুটা সামনে তাদের উদ্দেশ্যে অস্পষ্ট স্বরে কিছু বলছে। আরহাম সেদিকে তাকিয়ে তাকে নিয়ে বের হয়ে এলো। সম্পূর্ণ অপরিচিত জায়গা। রাস্তাও কেমন পাহাড়ি বাঁক নিয়েছে। তাদের বেরোতে দেখে ওপাশের লোকটি যেন এগিয়ে আসলো। মধ্যবয়স্ক। মাথায় চুল আছে কিনা হলদেটে ক্যাপের আড়ালে ঠিক বোঝা যাচ্ছে না। পরনে কালো রঙের ট্রাউজারের সাথে সবুজ কটকটে টি শার্ট, পকেটে ঝোলানো সানগ্লাসটা বেশ দূর থেকেও দেখা যাচ্ছে। হাতে বইয়ের মতো কিছু ধরা। লোকটি তাদের বের হওয়া দেখে ওপাশ থেকে যেন হন্তদন্ত হয়েই ছুটে আসলো। তাদের নিকটবর্তী হয়ে বিনয়ী ভাব নিয়ে সালাম বিনিময় করল। কথায় কিছুটা আঞ্চলিক টান স্পষ্ট। অসুবিধা হয়নি তো স্যার? আমি আবেদ থাচি। আপনাদের গাইড হিসেবে পাঠানো হয়েছে। ম্যাডাম অপেক্ষা করছেন আপনাদের জন্য। আসুন। পাহাড়ি রাস্তায় এই পর্যন্তই গাড়ি আসে, খুবই রিস্কি রাস্তা। এই বেশি না স্যার, 6 মিনিট 40 সেকেন্ড এগোবেন। আরহাম আবেদ থাচি নামক লোকটির একনাগাড়ে বলে ওঠা কথাগুলো শুনল। সে থামলে তার মেলে দেওয়া হাতে হাত মিলিয়ে জিজ্ঞেস করল, পরিচিত হয়ে ভালো লাগলো। প্রফেশনাল হিসেবে কাজ করছেন? লোকটি হেসে তাকালো, পান চিবানো দাঁতগুলো লাল। হাসলে লাল দাঁতগুলো বোচা, নাক মিলিয়ে ভারী মোটা কণ্ঠস্বরের তুলনায় বেশ সরল সোজা লাগে তাকে। স্যার, এই তো 4 বছর যাবত। আগে ম্যাডামের বাড়ি দেখাশোনা করতাম।
পাশাপাশি এ কাজটাও নিয়েছি। নওরিন তাদের টুকটাক আলাপ শুনে গেল। তার হাত আরহামের হাতের মুঠোয়। গায়ে জড়ানো ওভারকোটের ওপর স্কার্ফটা আটসাট করে পেঁচিয়ে নিল। গাড়ির ভেতরে এসির হিমশীতল তাপমাত্রায় বেশ শীত শীত অনুভূত হলেও বাইরের মৃদুমন্দ বাতাসে আবহাওয়া বেশ নাতিশীতোষ্ণ। আবেদ থাচি এবার হাতের ছোট মিচমিচে কালো ঘড়িটায় চোখ বুলিয়ে বলল, আর মাত্র 1 মিনিট 27 সেকেন্ড এগোবেন স্যার। আপনাদের পৌঁছে দিয়ে আমি লাগেজগুলো নিয়ে আসব। চিন্তা করবেন না, এখানে তেমন চোর ছ্যাচরের উপদ্রব নেই। এলাকার এই অংশ বলতে পারেন বেশ নিরাপদেই থাকি আমরা। হাহা। আরহাম তার সময় সম্পর্কে বেঁধে দেওয়া অনুমান দেখে বেশ অবাক হল। লোকটিকে বাইরে থেকে দেখে মনে না হলেও বাস্তবে সব বিষয়ে যথেষ্ট সচেতন, তার কথাবার্তায় বোঝা গেল। কিছুক্ষণের মধ্যে তারা আবিষ্কার করল আবেদ থাচি নামের লোকটির প্রায় বিষয়ে রসনার গুণ থাকলেও পারতপক্ষে সে প্রচুর কথা বলে। এক কথায় বাচাল যাকে বলে। 1 মিনিট 27 সেকেন্ডের পথে সে আনুমানিক 50 রকমের তথ্য দিয়ে থামল। তার একনাগাড়ে বলা কথাগুলো আরও দীর্ঘ হতে পারত যদি না গন্তব্যস্থলে তারা এসে পৌঁছাত। পুরনো ধাঁচের রংচটা দোতলা বাসা। মাঝারি আকারের গেইট পার হতেই বাড়ির সামনে সাজিয়ে রাখা ফুলের টবগুলো দৃষ্টি কাড়ে। গেইট থেকে ভেতরে প্রবেশ করা সরু রাস্তা খানিক পিচ্ছিল। বোঝা যাচ্ছে বৃষ্টিপাতের পর নিয়মিত পরিচর্যার অভাবে রাস্তাটির এই দশা। তারা বাড়ির অভিমুখে পৌঁছতেই ছিমছাম গরনের মধ্যবয়সী মহিলা এগিয়ে আসলেন। এগিয়ে আরহামকে সস্নেহে জড়িয়ে ধরলেন। তারপর পরই নওরিনকে জড়িয়ে আবদ্ধ করে বেশ হাসিমুখে চুমু খেলেন তিনি। সামিনা হক। বয়সের ছাপ পড়েনি চোখ মুখে। স্থানীয় হাইস্কুলের শিক্ষিকা হিসেবে সেই অমায়িকতার রেশ স্পষ্ট। আরহাম মায়ের পরেই এই মহিলাকে শ্রদ্ধা করে। সে ক্যান্টনমেন্ট যাওয়ার আগে সামিনা ইসলামের ছোট মেয়ে মনীষা ছিল তার বদ্ধ বাসায় থাকাকালীন সময়ের একমাত্র সঙ্গী। বেশ কয়েক বছর একসাথে থাকার পর আজাদ রহমানের মৃত্যুর পর হুট করেই সব এলোমেলো হয়ে গেল। মনীষা ফিরে গেল নিজ শহরে। সবিতা বেগম আরহাম রাফিদের নিয়ে ঢাকায়। তারপর যখন আরহামের বিয়ের কথায় মনীষার নাম উঠেছিল তখন খানিকটা মনে পড়েছিল তাদের। তারপর বিভিন্ন দিক দিয়ে অসম্মতি অসঙ্গতির জেরে আরহাম নিজেই মতো পরিবর্তন করেছিল। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করেনি সে। তবে সময়ের আবর্তনে তাদের সাথে যেন আবারও দেখা হওয়ার ছুতো এসে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করল তারা। কুশলাদি বিনিময় করল সকলে। সামিনা হকের মুখ থেকে হাসি সরছে না। তাওসিফ, দেখেছ, ছোটবেলায় তোমার মাকে বারবার বলতাম যে তোমার গুরুগম্ভীর রাগী ছেলের একটা পুতুলের মতো পিচ্ছি লাল টুকটুকে বউ এনে দেব আমরা, মিলেছে তো? আরহাম নওরিনের লজ্জাবনত মুখ অবলোকন করে মুচকি হাসে। নওরিন আরক্ত চোখমুখ আরহামের দৃষ্টি থেকে সরিয়ে নেয়। পাতলা মুখশ্রীর অব্যক্ত ভারত্বে সে বুঝিয়ে দিচ্ছে মোটেও পিচ্ছি নয় সে। সামিনা হক যেন দুজনের নীরব ভাষা বুঝতে পেরে সোল্লাসে হেসে ওঠেন। মনীষাকে দেখছি না আন্টি? সামিনা হক কিছুটা উদাস হয়ে পড়েন। মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে বলে ওঠেন, এই তো এখনই ফিরবে। বারবার করে বলি ক্লাস শেষে বাইরে এত সময় না থাকতে। প্রচুর অনিয়ম করে মেয়েটা। তোমরা চলো, ফ্রেশ হবে, এত দূর এসেছ। হন্তদন্ত হয়ে ছুটে এলো ইনান। তার কপালে ভাঁজ। গার্ডেন পেরিয়ে এগিয়ে গেল সে। গার্ডের মাত্র বলা কথাটা তার ঠিক বোধগম্য হচ্ছে না। বিভ্রান্ত দৃষ্টি মেলে সামনে তাকাতেই অবলোকন করল ওপাশে দাঁড়ানো নারীমূর্তির ছায়া। কোলাহল ভেদ করে গার্ডদের অসম কথাবার্তার স্বর ভেসে আসছে। তার উপস্থিতিতে তারা বোধ হয় এই যাত্রায় চুপ করে গেল। ইনান আবছা আলোয় বাদামি রঙের স্কার্ট পরিহিত মেয়েটিকে দেখে হতভম্ব হয়ে গেল। তার মনে হলো সামনের মানবীটিকে সে কশ্চিনকালেও আশা করেনি। ইলোরা কাঙ্ক্ষিত কোনো কিছুর সরব অস্তিত্ব পরিলক্ষিত করে দৌড়ে ছুটে এলো। ইনান বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। তার অবচেতন মন বলছে এসব কিছুই ভ্রম। ইলোরার ছুটে আসা দেখে সে এগিয়ে গেল। দু হাত মেলে টালমাটাল অবস্থায় তরুণীটিকে জাপটে ধরল। তার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ইলোরা, তুমি? এত রাতে তুমি কিভাবে এসেছ? ইলোরা ইনানের বাহুডোরে আবদ্ধ হয়ে হুহু করে কেঁদে উঠল। দীর্ঘদিনের জমানো ক্ষোভ, বুক বিদীর্ণ করা হাহাকার যেন অবাধে আছড়ে পড়ছে তার করুণ স্বরে। দিকবিদিক জ্ঞানশূন্য দিশেহারা তরুণীরা এমন ভগ্নপ্রায় রূপ দেখে ইনানের হৃদয় যেন মুচড়ে ওঠে। বলিষ্ঠ হাতে আনমনেই যেন তার মাথায় আলতো হাত বুলিয়ে দেয়। হেই, কাঁদছ কেন? আমি কি বেশি জ্বালিয়েছি তোমায়? ইলোরা, তাকাও আমার দিকে। ইলোরার শান্ত হওয়ার কোনো লক্ষণ না দেখে ইনান তাকে বেশ কসরত করে টেনে বুক থেকে তোলে। জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ফিসফিস কণ্ঠে শুধায়, কি হয়েছে তোমার? পাগলামি করছো কেন ইলোরা? ইলোরা তার প্রবল স্বরের ঘাকুনিতে যেন হুঁশে ফেরে। তড়িৎ গতিতে মাথা তুলে তাকায়। ইনানের চোখমুখ থেকে উৎকণ্ঠার ভাব এখনো যায়নি।
ইলোরা চোখের প্রবল অশ্রু তীব্র দৃষ্টি নিয়ে শুধায়, আমার ফোন ইগনোর করার সাহস পেয়েছ কোথায়? কি ভাবো নিজেকে? ইনান ইলোরার বিষাদমাখা জেদি কণ্ঠস্বরের তোপে থমকে যায়। তার অশ্রুসজল চাহনিতে ইনান ভাষা হারিয়ে ফেলে। তার অশান্ত মুখাবয়বের নিঃসৃত কথাগুলো বিশ্বাস হতে চায় না। ফোন গাড়িতে ফেলে এসেছি ইলোরা, শান্ত হও তো। ইনান কথা শেষ করার আগেই ইলোরা তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তার এমন আচরণের কারণ খুঁজে পায় না ইনান। জীবন তোমার কাছে ছেলেখেলা মনে হয়? আমার জীবনের দাম নেই না? হুয়াই ইউ অলওয়েজ ট্রিট মি ক্রিঞ্জোয়ে? আমি। ইলোরার কান্নার তোড়ে থেমে থেমে বলা কথাগুলো দৃঢ় হাতের চাপে অসম্পূর্ণ রয়ে যায়। তার পাতলা উঁচু নাক ইনানের বুকে গিয়ে ঠেকে। কাঁপতে থাকা শরীর যেন ভারী দেহের সংস্পর্শে এসে অসাড় হয়ে পড়ে। অলিন্দ নিলয়ের সংকোচন প্রসারণে নিস্তেজ স্বরে বলা কথাগুলোর জবাব চায় না আচ্ছন্ন অবচেতন মন। কানের কাছে সেই অসহ্যকর পুরুষের কণ্ঠস্বর ভেসে আসে। তোমার এই এলোমেলো রূপ দেখার জন্য আমি কতটা সময় অপেক্ষা করেছি জানো লাল চুলের মেয়ে? অনুমতি দাও, ভালোবাসি বলি। ইনান বিমুগ্ধ নয়নে নয়নে একরোখা বদমেজাজি মেয়েটির পানে তাকিয়ে থাকে। সর্বদা তির্যক চাহনিতে চেয়ে থাকা দৃষ্টিতে আজ সেই চিরচেনা রুক্ষতা নেই। অদ্ভুত শান্ত মুখে যেন রাজ্যের প্রশান্তি এসে ভিড় করেছে। ইলোরা বাইরে গাড়ির পরিচিত হর্ন শুনতে পায়। তার বাবার ব্যক্তিগত গাড়ির আওয়াজ। চমকে একবার মুখ তুলে সেদিকে তাকায়। তার বাম হাতটা এখনো ইনানের শক্ত মুঠের মধ্যে। হাতটি মুচড়িয়ে ছাড়া পাওয়ার জন্য চঞ্চল হয়ে এদিক ওদিক একবার তাকায়। পাপা চলে এসেছে, যেতে হবে। তার ঢিলে হওয়া হাতটা ছাড়িয়ে নিতেই পুনরায় ইনান খপ করে ইলোরার কবজি আঁকড়ে ধরে। তার চেহারায় বেপরোয়া ভাব। ইলোরা ঘুরে তার দিকে তাকালে চোখাচোখি হয় দুজনের। ইলোরা? ইনানের ফিসফিসিয়ে ডেকে ওঠা সম্বোধনে ইলোরা স্তিমিত হয় কিছুটা। গলা থেকে বিন্দুমাত্র আওয়াজ যেন বেরোয় না। কি অপরিসীম আবেগ যেন কণ্ঠরোধ করে দিয়েছে। ইনান তার উন্মুক্তা অবলোকন করে কিছুক্ষণ চুপ থাকে। আমার জবাব কই? ইলোরার দৃষ্টি কিছুটা কেঁপে ওঠে ছুড়ে দেওয়া প্রশ্নে। নিদারুণ স্থবিরতা তার মুখাবয়বে ঘুরে বেড়াচ্ছে। তার অস্থির দৃষ্টি ওপাশে বেজে ওঠা হর্নের উৎস খুঁজতে ব্যস্ত। লাজুক মুখটা যেন ইনানের গভীর দৃষ্টি থেকে লুকোতে মরিয়া। আমি কিচ্ছু জানি না। ইনান চাহনি নরম করে তার দিকে ফিরে তাকায়। জড়িয়ে রাখা হাতটা ক্রমশ বুকের কাছে টেনে আনে। ইলোরা কম্পমানভাবে আবিষ্কার করে তার পুরুষালী বুকের ক্রমাগত উঠানামার তীব্র গতি। অসার এক অনুভূতিতে সারা দেহ মন আন্দোলিত হয়ে পড়ে। পদধ্বনির শব্দ জোরালো হয়। ইলোরা বুঝতে পারে অ্যাডমিরাল মোস্তফা কামাল এদিকেই আসছেন। আশপাশে সিকিউরিটি গার্ডদের অস্তিত্ব নেই। ইনানের সরব উপস্থিতিতে হয়তো তারা এখানে থাকার প্রয়োজন বোধ করেনি। ইলোরা সেদিকে খেয়াল করে হাত দুটো সন্তর্পণে ছাড়িয়ে নিতে চায় আবারও। তার মাথা নিচু। পাপা আসছে, এদিকে প্লিজ। ইনানের নির্বিকারতা এবার যেন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে ইলোরা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সে পুনরায় বলে ওঠে, হাতটা ছাড়ো। একটা শর্তে। ইলোরা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক করে নির্জনতা বিমূরতা ঝেড়ে সহসাই শুধায়। কি? সারা জীবন ধরে রাখব? গুমোট নীরবতায় তার কণ্ঠস্বর খাদে নামিয়ে দেওয়া প্রত্যুত্তরে ইলোরা কিছু সময়ের জন্য তার চোখে চোখ রাখে। তার অস্থিরতা চঞ্চলতা নিমেষেই স্তিমিত হয়ে পড়ে। ফেরার তারা ভুলে বসে সে। কিছু সময়ের জন্য মনে হয় তার হৃদস্পন্দনের মন্থর গতির জন্য একমাত্র এই অসভ্য ছেলেটা দায়ী। তাদের চৈতন্য যখন ফেরে তখন কয়েক হাত দূর থেকে মোস্তফা কামালের কণ্ঠস্বর ভেসে আসছে। ইনান সচকিত হয়ে চেপে ধরা হাতটা মুহূর্তেই ছেড়ে দিয়ে বেশ দূরে গিয়ে দাঁড়ায়। ইলোরা বিন্দুমাত্র বিলম্ব করে না। পরনের স্কার্টটা কিছুটা উঁচু করে সেদিকে দৌড়ে ছুটে যায়। পেছনে থেকে ইনানের জোরালো গলা ভেসে আসে। আমি অপেক্ষা করব লাল চুলের মেয়ে। আরহাম রুমে ফিরেই একের পর এক উপরমহলের ফোনকলের দরুন ব্যতিব্যস্ত হয়ে গুরুত্বপূর্ণ কলগুলো অ্যাটেন্ড করল। প্রশস্ত কপালে পড়া কিঞ্চিত ভাঁজ থেমে থেমে পাতলা অধর কামড়ে ওঠা জানান দিচ্ছে নিদারুণ চিন্তিত মুখাবয়ব। অচেনা ভিন্ন পরিবেশে এসে আশপাশের প্রতি যে বিন্দুমাত্র কৌতূহল নেই তার নির্বিকার ভাবাবেগে স্পষ্ট। নৌরিন তার ভাবলেশীন মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মন কিছুটা চঞ্চল। যদিও সামিনা হকের সান্নিধ্যে খুব একটা অস্বস্তি লাগছে না অচেনা জায়গায় এসে। লম্বা শাওয়ার নিয়ে মাত্র বের হয়েছে সে। আরহাম তার উপস্থিতি লক্ষ্য করে কিছু সময়ের জন্য দৃষ্টি ফেলল তার দিকে। নৌরিন তার দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট দুটো উল্টায়। আর চোখে দেখতে পায় ওপাশের ব্যস্ত যুবকের ভ্রু সামান্য কুঁচকানো। সম্ভবত তার অর্থহীন অঙ্গভঙ্গিতে তার মনোযোগে ব্যাঘাত ঘটেছে। নৌরিন দ্রুত পায়ে প্রস্থান করতেই আরহাম ঘুরে তার সম্মুখে চলে আসে। এক হাতে কানে ফোন গোজা অবস্থায় চাপা স্বরে ওপাশে কথা বলে যাচ্ছে। নৌরিন সরু চোখে তার দিকে একবার তাকিয়ে সামনে অগ্রসর হতে নেয়।
আরহাম ঠিক আগের মতোই তার পথরোধ করে দাঁড়ায়। নির্বিকার মুখে অনর্গল কথা বলে যাচ্ছে ফোনে। সামনের তরুণীটির দিকে না তাকিয়েই আলতো করে ডান হাতটা তার মাথায় রাখে। নওরিনের অসহিষ্ণু পদক্ষেপে তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ। দৃষ্টি সমস্ত মনোযোগ ফোনের ওপাশে হলেও তার কার্যকলাপে খানিক ঢোক গিলে নওরিন, যার সামনে তার হৃৎপিণ্ডের বেসামাল গতি সে কখনোই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। দীর্ঘ সুঠামদেহী পুরুষটির বুক বরাবর তার মাথা এসে ঠেকে। আরহামের কথা বলার স্বর এবার স্তিমিত হয়ে আসে। দ্রুত কণ্ঠে ওপাশে সৌজন্যতা শেষ করে ফোনটা নিমেষেই নামিয়ে রাখে। চোখ তুলে সামনে আবদ্ধ নওরিনের মাথায় রাখা হাতটা ক্রমশ বিন্যস্ত চুলগুলোয় হাত ডুবিয়ে অভ্যন্তরে বিলি কাটে। মুহূর্তের মধ্যেই পরিপাটি চুলগুলো এলোমেলো অবিন্যস্ত করে ফেলে আরহাম। তার অনিয়মিত স্পর্শে নওরিনের চোখের পাপড়ি কেঁপে কেঁপে উঠছে। এত কাছে থেকেও মনে হচ্ছে ভীষণ দূরে দূরে রাখছি, খুব অন্যায় করছি আপনার প্রতি। আরহামের অকৃত্রিম গাঢ় স্বরে নওরিন আচ্ছন্ন দৃষ্টিতে তার হাতটি ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে ওঠে। লজ্জাবনত চোখে কৃত্রিম অস্থিরতা। আপনি অন্যায় করতে পারেন না। নওরিনের জবাবে আরহাম স্বস্তি খুঁজে ফিরতে চায় যেন। সুডৌল কোমরে দুহাত দিয়ে আঁকড়ে ধরে কাছে টেনে নেয়। স্বচ্ছ স্ফটিকের মতো মুখে জড়ো হওয়া লাজের অসমান ছায়া খেলে যায়। আরহাম সেই লালাভ গালে তার শীতল হাতটি রাখে। অনুভব করে তার স্পর্শে তরুণীটির ক্রমাগত প্রকম্পনের দৃশ্য। এত নমনীয় হলে চলবে না নওরিন। নওরিন কাপা কাপা চোখ দুটো মেলার চেষ্টা করে তার দিকে তাকায়। জীবনের এত জটিল বাস্তবতায় তোমার সরলতা কতটা দুর্লভ জানো? নওরিন আরহামের গভীর দৃষ্টিতে অবুঝ চোখজোড়া মেলে। হৃদয়ের অসম অস্থিরতা সামলানোর চেষ্টা করে আরহামের বলা কথার মানে খুঁজতে চায় সে। তার কঠিন কথাগুলো বোধগম্য করার প্রবল প্রচেষ্টা তাতে। আমি কি কোনো ভুল করে ফেলেছি? আরহাম তার হাতটি তুলে নিয়ে আলতো করে চুমু খায়। অশান্ত হৃদয়ের অব্যক্ত বাসনায় খুব করে লাগাম টেনে ধরে। নওরিন পুরুষালী মৃদু ছোঁয়া মৌন হয়ে অনুভব করে। তার হাত কাঁপছে। উতলা হৃদয় যেন তাকে আরো গাঢ়ভাবে অনুভব করতে মরিয়া। আরহাম তার সম্মতিপূর্ণ মৌনতা খুব ঠান্ডাভাবে এড়িয়ে যায়। শীতল কণ্ঠে পুনরায় শুধায়। বাহ্যিক লাইফস্টাইলে প্রচণ্ড আত্মবিশ্বাসী তুমি, একাডেমিক রেকর্ড, ফিল্ডের স্ট্রেইট লিডারশিপ, সব মিলিয়ে আউটডোরে পারফেক্ট ইমেজ তোমার, কিন্তু সেখান থেকে লাইফের আরও বিস্তৃত একটা ক্ষেত্রে জড়িয়ে গেছো। দায়সারা দায়িত্ব থেকে তুমি এখন একজনের স্ত্রী। টিপিক্যাল সংসার জীবনের মতো তোমার প্রতি কোনো কন্ডিশন ছুড়ে দেইনি, আর না আমার ফ্যামিলি দেবে আমার এগ্রিমেন্ট ছাড়া। উইথাউট অ্যানি কন্ট্রোভার্সি ক্যারিয়ার সেটআপে আমার স্ত্রীর সকল ফ্রিডম আমি নির্দ্বিধায় গ্রান্টেড করব, তার সমস্ত আবদার তার হাতের মুঠোয় এনে দেবার দায়িত্ব আমার। কিন্তু জীবনের আসন্ন কঠিন পদক্ষেপে তার সরলতা নমনীয়তার জন্য সে আঘাতপ্রাপ্ত হবে, আমি সেটা কখনোই সহ্য করব না। নওরিন নিষ্পলক দৃষ্টিতে তার বলা কথাগুলো শুনল। আরহামের তীরের ফলার মতো দৃষ্টি, শীতল কণ্ঠ তার হৃদয় ভেদ করে যায়। তার চিন্তিত মুখাবয়ব স্পষ্ট প্রত্যুত্তরে সে মোহাবিষ্ট হয়ে পড়ে। তার প্রতি ভাবনায় ওপাশের যুবকটির হৃদয়গ্রাহী আবেদন, সাবধানতার অনিশেষ চিন্তায় গোটা শরীর মন আন্দোলিত হয়। সুদৃঢ় ব্যক্তিত্বের যুবকটির মুখপানে চেয়ে তার মনে হয় গোটা যৌবনের সমস্ত আবেগ অনুভূতি শুধুমাত্র তার জন্যই এতদিন পরিশুদ্ধ রেখে এসেছে সে। আশপাশে অবাধে অনায়াসে চলা সম্পর্কের নামের যে কলুষিত অবৈধ এক মহোৎসবের মহড়া থেকে নিজেকে অতি সন্তর্পণে বাঁচিয়ে রেখেছে, তার প্রতিদান হিসেবে রবের পক্ষ হতে এই অপরিসীম প্রস্ফুটিত শুদ্ধ বন্ধন উপহার পেয়েছে সে। নওরিন কম্পমান মুখ নিয়ে আরহামের দিকে তাকায়। তার দুহাত আরহামের বুকের শার্টে খামচে ধরা। চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে উঠেছে। ক্যাপ্টেন, আপনি সবসময় থাকবেন আমার পাশে, আপনাকে ছাড়া কিছুতেই আমি এত কিছু সামলিয়ে উঠতে পারবো না, আমার এলোমেলো লাগে। আপনি। প্রবল আবেগে আচ্ছন্ন হয়ে তার কথা জড়িয়ে এলো যেন। নওরিনের এরূপ অস্থিরতা অবলোকন করে আরহাম এক হাতে জড়িয়ে রাখা অবস্থায় অন্য হাতে তার কম্পমান ঠোঁট দুটোয় আঙ্গুল রাখে। নওরিন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আমার স্রোতস্বিনী তো অল ইন ওয়ান, আমি না থাকলেও সে সব অনায়াসে মেইনটেইন করতে পারবে। নওরিন যেন এবার অসহিষ্ণু হয়ে উঠল। তড়িৎ গতিতে আরহামের দিকে তীব্র দৃষ্টি নিয়ে তাকালো। তার চোখ মুখে শান্ত ভাব নেই। নো, আই নিড ইউ। আরহাম নওরিনের চঞ্চল চোখে চোখ রাখে। নওরিনের নিঃসংকোচে বলা কথায় ঠোঁটের কোণে হাসিটা প্রসারিত হয়। অবাধ্য মনটাকে কঠোর সুতোয় বাঁধা কিঞ্চিত বাঁধনটা ঢিলে হয়ে পড়ে। ডান হাত তুলে পাতলা গাল দুটো স্পর্শ করে কানের কাছে নিয়ে গিয়ে থামে আরহাম। রক্তজবার ন্যায় লজ্জা মিশ্রিত ঠোঁটে গালে আলতো করে পরপর চুমু বসিয়ে দেয়। নওরিন তার দীর্ঘ প্রশস্ত বুক আঁকড়ে ধরে। আরহাম তার দ্বিধাহীন সম্মতিতে যেন হুট করেই হুঁশে ফেরে। জড়িয়ে রাখা দেহটা আস্তে করে বুক থেকে তোলে। সম্মোহনী দৃষ্টি মেলে শুধায়। মাই লাভ, একটু অপেক্ষা করো। ওয়ান্না ইউ প্রপারলি মাইন উইথাউট অ্যানি হেসিটেশন। মৃদু কুয়াশা ঘেরা পরিবেশ। আলোকছটা কেবল এসে পড়তে শুরু করেছে তরুলতার ওপরে।
শালিকের কিচিরমিচির ভেসে আসছে। আবাসিক এলাকা হলেও আশপাশের পরিবেশে কিছুটা পাহাড়ি ধাঁচ বিদ্যমান। তবে বলা বাহুল্য আধুনিকতার ছোঁয়া লেগে পাহাড়ি ভাবটা ইদানিং ফিকে হয়ে আসছে। মৌন নীরব পরিবেশ যান্ত্রিকতার সংস্পর্শে এসে সেই পুরনো ভাবধারটা আর রাখতে চায়নি। বাড়ির সামনে বাউন্ডারির শেষ সীমানা পর্যন্ত বাগানের টিলায় ফুটন্ত সব ফুলের সমারোহ। সামিনা হক শৌখিন মানুষ। তার রুচিবোধে সব সময় আভিজাত্য বজায় রাখেন, তা সহজেই অনুমেয়। ভোর সকালে আরহাম জগিং করতে বাইরে বেরিয়েছে। ক্যাচক্যাচ শব্দ করে গেটটি খুলে গেল। বাড়ির সীমানায় প্রবেশ করে পায়ের গতি শিথিল করল সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। গায়ের উষ্ণতায় জ্যাকেটটি হাতে ধরা। নৌরিনকে ঘুমন্ত অবস্থায় দেখে গেছে সে। হয়তো এতক্ষণে তার উঠে পড়ার কথা। হাতের ওয়াটার বটল থেকে ঢকঢক করে পানি খায়। তার ব্যস্ত পা জোড়া বাড়ির ভেতরে ঢোকার জন্য উদ্যত হতেই পেছনে থেকে মেয়েলি স্বর ভেসে আসে। আরহাম থামে। ঘাড় ঘুরিয়ে পেছনে ফেরে। কণ্ঠটা অনেক দিন পর শুনল সে। পরিপাটি বেশভূষায় মেজেন্ডা রঙের চাদর গায়ে জড়ানো ছিমছাম গড়নের মেয়েটি। উচ্চতায় প্রায় তার কাঁধ বরাবর। মুখে ঠিক আগের মতোই অমায়িক হাসি। ক্যাপ্টেন আরহাম তাওসিফ, কি ভাগ্য আমার, আপনাকে এতদিন পর দেখতে পেলাম, বিয়ের পর তো আরও সুদর্শন হয়েছেন। আরহাম আগ্রহ ভরেই তার দিকে তাকায়। সম্মুখে দাঁড়ানো মেয়েটির কথায় তার মুখের অভিব্যক্তি কিছুটা পরিবর্তিত হয়ে আসে। হোয়াটস আপ মনীষা, কেমন আছিস? মেয়েটি আরহামের নিকটবর্তী হয়ে আসে। তার উচ্ছ্বসিত দৃষ্টি আরহামের মুখে নিবন্ধ। এই তো বেঁচে আছি, বহুদিন পর তোর গলায় আমার নামটা শুনতে পেলাম তাওসিফ। আরহাম মুখাবয়ব স্বাভাবিক করে। সামনে বিস্ময়াভিভূত মেয়েটির দিকে চেয়ে জবাব দেয়, ডক্টর মনীষা মেহনাজ। মনীষা শব্দ করে হেসে ওঠে। তোর কাছ থেকে সম্বোধনটা গ্রহণ করতে পারছি না। গ্রহণ যে করতেই হবে এর মানে নেই। সারা জীবন কি তোত্যাগী করে যেতে হয় তাওসিফ? হঠাৎ করেই মনীষার হাসি হাসি মুখের আড়ালে ম্লান দৃষ্টি আরহামের নজরে পড়ে। কি ভাবছিস? লাইফ তো সেটেল করা শেষ প্রায়। মনীষা আরহামের দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু মনে না করলে ওদিকটায় বসে কথা বলা যায়? আরহাম কিছুক্ষণ নীরবতার পর তার উন্মুখ মুখের দিকে তাকিয়ে জবাব দেয়, শিওর। তারা এগিয়ে বাড়ির দক্ষিণ দিকের খোলা জায়গাটায় পেতে রাখা চেয়ার দুটোয় বসল। কুয়াশা বেশ ছেড়ে এসেছে। তবে থেমে থেমে কিছুটা মৃদু বাতাস বইছে। গুমোট প্রকৃতি যেন নিজেকে মেলে ধরবার প্রচেষ্টায় মাথাচাড়া দিয়ে উঠছে। বাড়ির এদিকটা কোনো বড় গাছপালা না থাকায় থেকে ওপরের দোতলার বেলকনি পর্যন্ত দেখা যায়। প্রথমে অবশ্য অবাকই হয়েছি এখানটায় তোর আসার কথা শুনে। হাজারো অনুরোধ করে যাকে এতদিন এখানে আসতে বাধ্য করা যায়নি, সে হঠাৎ। কি মনে হয় তোর? কি জন্য এলাম? যতদূর জানতাম ক্যাপ্টেন আরহাম তাওসিফ নামক ব্যক্তির পূর্বে ভ্যাকেশন কাটানোর মতো অযথা সময় ছিল না। খুব দ্রুতই ফিরব। মেয়েটাকে তো কষ্ট দিচ্ছিস। আরহাম মনীষার দিকে চেয়ে খানিক হাসল। শক্ত দৃঢ় মুখে হাসির আভাস পেয়ে মনীষা কথা থামিয়ে নিষ্পলক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। ও কষ্ট পাওয়ার মতো মেয়ে নয়, তোর বিষয় এড়িয়ে যাচ্ছিস। সামিনা আন্টি তো চিন্তিত থাকেন তোর উশৃঙ্খলতায়। মনীষা কেমন যেন উদাস দৃষ্টি মেলে আরহামের স্পষ্ট অভিব্যক্তিতে। মনে হয় সে কিছু একটা ভাবছে। আরহাম তার নিরুত্তরতায় কিছুটা ভ্রু কুঁচকে উৎসুক হয়ে তাকায়। বেশ কিছুক্ষণ পরে মনীষা জবাব দেয়, গোছাবো জীবনটা। খুব করে গুছিয়ে নেব। নিজের অগোছালো জীবন কারো গুছিয়ে দেবার অপেক্ষায় রাখতে হয় না তাওসিফ। সাহিত্য বুঝি না, তবে তুই যেটা চেয়েছিলি সেটা একটা নির্বোধ আবদার মনে হয়েছিল। মানুষের জীবন কখনো একজনের জন্য থেমে থাকে না। জেসমিন রহমান কানের ফোনটা নামিয়ে রেখে সামনে উপবিষ্ট মেয়েটির দিকে তাকালেন। ও বাসায় ফিরবে এক্ষুনি, গাড়িতে হয়তো টেবিলে নাস্তা দিয়েছি, এখনো শেষ করনি তুমি? ইরা এখনই ফিরবে তোমার ছেলে? সত্যি? আই ডোন্ট বিলিভ ইউ ফুপি। আহ ইরা, বড্ড ডেসপারেট তুমি, এত অধৈর্য হচ্ছ কেন? ইনান না খেয়ে ভার্সিটিতে বেরিয়ে গেছে, এতবার ফোন করলে ছেলেটা বিরক্ত হবে। ফুপি শান্ত হও, আমি এমন কিছুই বলিনি তোমায়। আচ্ছা আমি নাস্তা শেষ করছি। জেসমিন রহমানকে কিছু বলার ফুরসত না দিয়ে মেয়েটি ধপধপ করে তার রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে গেল। আয়েশে চেয়ারে বসে টেবিলে রাখা আপেল হাতে নিয়ে একটা কামড় বসালো। অর্ধ শেষ করা আপেলটায় কামড় বসাতে বসাতেই সে উঠে দাঁড়ালো। গুনগুন করতে করতে বাদিকের রুমটার দিকে একবার দৃষ্টি ফেলল। রুমের দরজা ভিড়ানো। মেয়েটি উজ্জ্বল দৃষ্টি মেলে সেদিকে এক পা করে এগিয়ে যায়। কৌতূহলে হয়ে দরজাটা ঠেলা দেয় সে। আশা করেছিল বরাবরের মতো লক করা থাকবে, কিন্তু বিপরীতে দরজাটা অনায়াসে খুলে যাওয়ায় মেয়েটা বেশ উচ্ছ্বসিত হয়ে ভেতরে প্রবেশ করে। বিশাল রুমের পুরোটা জুড়ে অগোছালো অবস্থায় পড়ে আছে। এগিয়ে বেডের পাশে ডেস্কের উপর রাখা ফটোফ্রেমটা হাতে তুলে দেয় সে। মুখের হাসিটা দীর্ঘ হয়। দুহাত দিয়ে আলতোভাবে ক্যান্ডিড ফটোটায় হাত বুলায়।
ধীর পায়ে অগোছালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা কমফোর্টার ফাইল টি শার্ট একে একে হাতে তুলে নিয়ে গোছাতে শুরু করে সে। একটু আগে হওয়া মন খারাপের রেশ মুহূর্তেই মিলিয়ে যায়। নওরিন বদ্ধ দরজার দিকে দৃষ্টি ফেলে আরহামের অনুপস্থিতি লক্ষ্য করে খানিকটা বিচলিত হয়। ঘুমোঘুম চোখ দুটোতে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে বের হয়। আরহামের জগিংয়ের অভ্যাস সে জানে। মনটা থেকে অযথা চিন্তা ঝেড়ে ফেলে বেডের পাশে থাকা মাফলারটা ভালোভাবে গলায় পেঁচিয়ে নেয়। এখানকার আবহাওয়ার সাথে পরিচিত নয় সে। সবিতা বেগম বারবার করে সাবধান করে দিয়েছেন শীতের কাপড় ছাড়া বের না হতে। তার সাবধানী বাণীগুলো মনে পড়ে যায় নওরিনের। মায়ের মতো তার চতুর্দিক ভাবনার বিষয়টিতে খুব মনে ধরে তার। অজান্তেই মুখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। দরজার নব ঘুরিয়ে আস্তে করে বের হয় সে। সামিনা হক এখনো ঘুম থেকে উঠেছেন কি উঠেননি ঠিক বোঝা গেল না। তবে আশপাশের নীরবতায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। নওরিন সন্তুষ্ট চিত্তে চারপাশে দৃষ্টি মেলে সিঁড়ি থেকে নেমে বাইরে তাকালো। বাইরে বেরোনোর দরজা খোলা। আরহাম হয়তো এখান দিয়েই বাইরে বের হয়েছে। ধীর পায়ে সেদিকে গেল নওরিন। নাকে বেশ ঠান্ডা লাগছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী দিয়ে নাকে মৃদু ঘোষা দিল। বাইরে আলোর রেশ দেখা যাচ্ছে। সূর্য উঠছে। বাড়ির গণ্ডি পেরিয়ে বাগানে প্রবেশ করল। পাখির কলতান বেশ স্পষ্ট। হাঁটতে হাঁটতে পাশে সদ্য ফোটা শুভ্র বেলি ফুলগুলো দৃষ্টি কাড়ে তার। নওরিন উচ্ছ্বসিত হয়ে নিকটবর্তী হয়। শ্যাওলা মিশ্রিত সিমেন্টের তৈরি রাস্তায় অবলীলায় পড়ে থাকা ফুলগুলো কুড়ায় সে। নাকের কাছে নিয়ে গভীরভাবে ঘ্রাণ নেয়। ছোট ছোট টবগুলোতে রেইনলিলি ফুটে আছে। নওরিন উৎসুক দৃষ্টিতে সন্তর্পণে সেগুলোতে একবার হাত বুলিয়ে দেয়। ঘুরে দাঁড়িয়ে আরও একটু অগ্রসর হয় সে। বামহাত ওভারকোটের পকেটে ডান হাতের ছোট মুঠোয় সদ্য কুড়ানো ফুল। নওরিন ব্যস্ত চোখজোড়া সারা বাগান ঘুরিয়ে এনে থামে। পেছনে ফিরতেই কিছু খসখস আওয়াজে সহসাই চোখ দুটো বাগানের দক্ষিণ দিকে খোলা জায়গাটিতে যায়। ছোট টিলার মতো জায়গায় পেতে রাখা চেয়ার দুটোয় পেছনে থেকে মানুষের অস্তিত্ব লক্ষ্য করে কৌতূহল ভরেই নওরিন সেদিকে দুপা এগোয়। মেয়েলি হাসির শব্দ স্পষ্টত হয় কানের কাছে। নওরিন কিছুটা ভ্রু কুঁচকে ফেলে। সে এখানে আসার পূর্বে অবশ্য জেনেছে সামিনা হকের একমাত্র মেয়ে রয়েছে এবং ছোটবেলাতে আরহামদের সাথেও তারা একসাথে ছিল। আসার পর মেয়েটিকে দেখেনি সে, তার সম্পর্কে বিশেষ কিছু জানাও নেই। নওরিন টিলাটির সম্মুখে এসে দাঁড়ায়। সামনের দৃশ্যে তার চঞ্চল দৃষ্টি জোড়া মুহূর্তেই স্থবির হয়ে পড়ে। মনীষা পাশে কারো অস্তিত্ব অনুভব করে আরহামের দুহাত চেপে ধরা অবস্থাতেই পেছনে তাকায়। আরহাম মনীষার দৃষ্টি অনুসরণ করে নওরিনের দিকে তাকায়। তার বিব্রত চোখমুখে রাগের আভাস স্পষ্ট। মনীষার হাত থেকে নিজ হাত দুটো ছাড়িয়ে উঠে দাঁড়ায়। নওরিনের অস্থির হয়ে আসা দৃষ্টি তাদের ওপর নিবন্ধ।